কিছু আছে, কিন্তু এরকম না। চাঁদাবাজির তো একটা শাস্তি আছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। শাস্তি যখন একটা মানুষ কমপ্লিট করে তখন কিন্তু তার ওই জায়গা থেকে সে কিউর হয় যখন শাস্তিটা কমপ্লিট করে। বাট আপনারা যারা গরিবের, জাকাতটা গরিবের জন্য, আপনারা যারা এ টু সেট আপনাদের দলে জাকাতটা নেন, জাকাতে নিয়ে আপনারা চলেন, একটা বেতনের 5% বা ব্যবসার 5% পার মান্থ আপনারা নেন, সেটাকে কি বলে? আপনাকে কি বলছে জাকাতের টাকা, বেতনের 5% জাকাতের টাকা, এটা কে বলছে? বেতনের 5% জাকাতের টাকা, এটা আপনাকে কে বলছে? আমি এটা জানি, আমি এটা শুনেছি। আপনি ভুল জানেন। আমি আপনার যেটাই হোক, তারা যে একটা টাকা নেন, তারা তো ওই টাকা দিয়ে চলে, তাদের তো নিজের ইনকামের টাকা দিয়ে পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। আমাদের ইনকামের টাকা আমি একটা কথা বলি, পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। এই যে খোদ ডেমোক্রেট রিপাবলিকানদের কথা আমরা বলি না, খোদ ডোনাল্ড ট্রাম্প বিলিয়নিয়ার, কিন্তু চাঁদার টাকাই চলে ওনারা, জাকাতের টাকা না। চাঁদার টাকা চলা আর জাকাতের টাকা চলা কিন্তু এটা জাকাতের টাকা কি আপা? এটা সত্যি কথা। আপনি যখন একটা জায়গায় দিতে বাধ্য হবেন পার মান্থ, পার ইয়ার, আপনি যখন দিতে বাধ্য হবেন, আপনি কিন্তু মনে মনে ধরে নেবেন। আপনি যখন আপনার গরিব আত্মীয়কে কিছু দেন, তখন কিন্তু আপনি মনে মনে ধরে নেন যে আমার উপর আল্লাহ এত % জাকাত তুমি ধার্য করেছো, আমি এই জায়গা থেকে আমি অমুককে এত টাকা দিয়ে দিলাম। আমরা কিন্তু এটাই করি, এটাই নিয়ম। তো এই জায়গা থেকে আমি ওই কথাটা বলেছি, যারা জাকাতের উপরে চলে কিন্তু তাদের, আপনি বলেন যার দুটো হাত আছে, পা আছে, একটা 4 চাকার গাড়ি চালায়, একটা ভালো ফ্ল্যাটে থাকে, তার কি জাকাত তার জন্য কি প্রযোজ্য? অথচ তাদের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এ টু জেড ওই দলের টাকা দিয়ে তারা তাদের মতো করে চলে, দলের গাড়িতে তারা তাদের মতো করে চলে। আমি ওই কথাটা বলতে চেয়েছি, আর কিছুই না। আমি একটু বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে জাকাত হচ্ছে যে আপনার ইনকামের 5% না, সেটা বোধহয় 2.5%। না, জাকাত তো 2.5%। সুতরাং সেটা আপনি জাকাতের সাথে মেলানো ঠিক হলো কিনা আমি জানি না। 2 নাম্বার, আমার মত কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা সমর্থন করবে তাদের টাকাই তাদের চলা উচিত, কোনো ম্যাজিক দিয়ে চলা উচিত না। বড় বড় পলিটিক্যাল পার্টির মতো যে তারা একটা ম্যাজিক দিয়ে চলে, যে তারা কোত্থেকে টাকা আসে, কেমনে তারা কই থাকে, কেমনে তাদের আয় ব্যয় নির্বাহ হয়, সেটা তো তারা জানে না। জিজ্ঞেস করলে অন্য অনেক কথা বলে, আমার কাছে মনে হয় যে এটা পার্টি মেম্বারদের সেই জামায়াতরে অনেকবার প্রশ্ন করার পরে জামায়াত বলছে যে আমরা এটা আপনাকে খোলাখুলি দেখাইতে রাজি আছি, ওয়েবসাইটে দিতে রাজি আছি, আমরা কত টাকা আমরা চাঁদা নিই, কত টাকা আমরা আমরা তো এটাই চাই, ওয়েবসাইটে আসুক, কোথা থেকে টাকা আসছে, কত টাকা আসছে, প্রত্যেকের আমাদের যেমন যে। কিন্তু আপনি কি এটা বলতে, আমার মনে হয় যে আপনার এই বলাটারে, আমার মনে হয় যে আপনি একটু রিভিউ করতে পারেন, আপনি বলাটারে আপনি রিভিউ করতে পারেন। এটা জামায়াতের মানে চাঁদার টাকা বা জাকাতের টাকা হয়তো চলা না, কারণ তারা যদি জাকাতের টাকায় না চলে তাহলে তো এটা ডিসমিস, তাহলে তার কোনো কথা থাকে না। তারা যদি যাদের উপর জাকাত বর্তায় না, যাদের উপর জাকাত প্রযোজ্য না, জাকাত না, তখন আমি এটা আপনাদের জাকাত না, আসলে জাকাত না, সত্যি জাকাত না। আমি আপনাদের বলি, বাংলাদেশে কমিউনিস্ট পার্টিতে হোল টাইমার ছিল না, বাংলাদেশে এখান দিয়ে না যান তাহলে তো আপনার এটা লাগার কথা না গায়ে, আপনি তো ফুসকা পড়ার কথা না। এখন ব্যাপারটা হচ্ছে কি আপা, আপনি ধরেন চাঁদা নেন না, কিন্তু আমি যদি বলি মনি আপা চাঁদা নেয়, তাহলে আপনার গায়ে ফুসকা পড়বে। হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ার করব, আমি কিন্তু এটার জন্য ক্লিয়ার করব, আমি কিন্তু গালাগালি করব না। যেভাবে গালাগালি করছে, আমি তো ইসলামের বিরুদ্ধে কথা বলি না, আমি তো জাকাতের বিরুদ্ধে কথা বলি না। আমি বলেছি জাকাত যার জন্য প্রযোজ্য নয়, তারা যদি জাকাত ব্যবহার করে সেটা অপরাধ। যে অপরাধটা আপনার রাষ্ট্রীয় ভাবে বলা নাই যে এটার জন্য কোনো শাস্তি আছে, যে অপরাধটা ইসলামে বলা নাই, ইসলামে বলা আছে এটা নিতে পারবে না, ধনীর জন্য। আমি ইসলাম দিয়ে বলি যে আপনি যখন কাউকে একটা ব্লেম দিবেন, তো সেই ব্লেমটা আসলে একটু পরিষ্কার হওয়া উচিত। এটা পরিষ্কার না, এটা জাকাতের টাকা না, যারা এখানে টাকা দিচ্ছে তারা জাকাতের টাকা না হয় তাহলে তো কোনো কথা নাই। যদি জামাত যদি প্রমাণ করে যে জামাত জাকাতের টাকা নেয় না, ফাইন, তাহলে নেয় না, বলবে সে নেয় না। ওকে, আমি তো বলি না যে এটা ইউনিভার্সাল না, তারা নেয় না। আপনাকে তো কোনো কিছু শেখানো নাই, কিন্তু আপনি যখন কাউকে কোনো কিছু একটা ব্লেম দিবেন, তখন সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার, যাকে ব্লেম দিচ্ছেন তার না। আমি এখনো বলছি, আমি আপনাকে বলি, আমি ইউরোপে গিয়েছিলাম 3-4 বছর আগে। সেখানে একজন জামাতের একজন ছেলে আমার সাথে সেমিনারে ছিল, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এখানে কতজন আছেন, কত লোক? বলছে যে লিস্টেড 35,000 ইউরোপে। তো আমি বললাম যে আপনারা কিভাবে চলেন? তখন বললো যে আমাদের যার যেভাবে বেতন থেকে আমরা প্রতি মাসে বেতনের 5% আমরা দেই। যারা ব্যবসা করে তারা একটা লাভ ধরে, আমি কিন্তু তাদের কাছ থেকে কথাটা নিই, এবং যারা ব্যবসা করে তারা প্রতি মাসে, জাকাত কিন্তু মাসের না, এটা বছরে, তো তারাও নেয়। আপনি হিসাব করেন 35,000 দিয়ে একজন ইউরোপের লোক, আপনি তো বিদেশ থাকেন, ইউরোপের লোক যদি 3,000 পাউন্ড মিনিমাম না ইনকাম করলে তার সংসার চলবে না। 3,000 পাউন্ডের আপনার তো ক্যালকুলেটরে ধরবে না এই টাকা। আমি সেটা বলেছি, আপনি সেই টাকা দিয়ে এখানে সবাই চলে, এখানে জামাত চলে। কিন্তু বিএনপি যে নিউ ইয়র্ক শাখা আছে, বিএনপি যে ডেনমার্ক শাখা আছে, বার্লিন শাখা আছে, তারা আপনাদের টাকা দেয় না? তারা কি করে আমি সেটা বলি, বিএনপির তাদের কোনো মাসহারা নাই, কোনো মাসহারা নাই। আমি দেখলাম যে পুলিশ আপনার গ্রাফিতি, জুলাইয়ের যে গ্রাফিতি ছিল সেগুলো সব মুছে দিয়েছে, এবং সেগুলোর প্রতিবাদ করতে যারা গেছে তাদেরকে ব্যাপকভাবে মারধর করেছে। জুলাইয়ের প্রজন্মকে তাদেরকে 144 জারি করা হয়েছে, অথবা হয় না, এরকম নিউজ দেখলাম, আমি কনফার্ম হতে পারছি না। এবং যেই চরিত্রটা দেখলাম, এবং এই পুরো মানে সিচুয়েশনের অ্যাডমিনিস্ট্রেশন কাদের অধীনে হচ্ছে? বিএনপির মেয়র, যিনি ইন্টারিমের সময় মামলা করে মেয়র হয়েছে। টোটাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক বিএনপির ছাত্র দলের নেতারা ওইখানে বসছে, আমরা প্রায় সবাইকে চিনি ওখানে যারা আছে। তো সেই রকম একটা জায়গাতে আমরা যারা ধারণা করেছিলাম এরা সবাই জুলাইয়ের পক্ষের শক্তি, তাদের আমলে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে। মানে বিএনপির মধ্যে যে জুলাই নিয়ে হীনমন্যতা, এবং এর সাথে আবার আওয়ামী ফ্যাকশনটা যোগ হয়েছে। আওয়ামী লীগের নেতা মারা যাওয়ার পরে দেখলাম ওখানে জয় বাংলা স্লোগান দিয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে এটা বিএনপি জামাতের লোকাল নেতাদের ইন্ধনে সমর্থনে হয়েছে।
বাস্তবতা কতটুকু আমরা জানি না, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ইনুস সরকারকে প্রত্যেক দিন আন্ডারমাইন করা, হামে শিশু মরছে কেন, ইনুস সরকার দায়ী। বাংলাদেশে জঙ্গি নাটক কেন হইতেছে, ইনুস সরকার দায়ী। জামাত কেন এতগুলো সিট পাইলো, ইনুস সরকার দায়ী। আমাদের অর্থনীতির অবস্থা এরকম কেন, ইনুস সরকার দায়ী। মানে ইনুসের আগে যে 17 বছরের একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল সেটা নিয়ে কোনো আলাপ নাই। পরিকল্পিতভাবে গণমাধ্যমে, টকশোতে, খবরে প্রত্যেক দিন আমাদের পত্রিকাগুলো পুরো ফ্যাসিবাদের দালালি করে যাচ্ছে। এবং করতে করতে যেটা হচ্ছে যে বাংলাদেশের জুলাই প্রজন্মের সাথে এই এস্টাবলিশমেন্ট মুখোমুখি হয়ে যাচ্ছে এবং তারা বুঝতে পারতেছে না এরপরের লড়াইটা কিন্তু শুধু রাস্তায় সীমাবদ্ধ থাকবে না। এরপরের লড়াইগুলো কিন্তু পত্রিকা অফিসে, টেলিভিশন অফিসে, গণমাধ্যমে, এরপরে বুদ্ধিজীবী দালালদের বাড়িতে, এরপরে হচ্ছে সচিবালয়ে, আমলাতন্ত্রের হেডকোয়ার্টারগুলোতে চলে যাবে। কারণ তরুণরা দেখতে পাচ্ছে, যারা সচেতন নাগরিক হয়ে উঠতেছে বাংলাদেশে, যে বাংলাদেশ রাষ্ট্রেরকে যারা বাঁচানোর কথা তারা কেউ আসলে এটা বাঁচানোর জন্য চেষ্টা করছে না। তারা বাংলাদেশটাকে কীভাবে দুর্বল করা যায়, জাতিগতভাবে আমাদেরকে পিছিয়ে দেওয়া যায় সেটার জন্য দিনরাত চেষ্টা করছে। এই জন্য যদি সালামকে ফেরত আনা লাগে ফেরত আনতেছে, এই জন্য যদি অপদার্থ, অযোগ্য, দলীয় মানে 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 কপাল পোড়া লোকগুলোকে যদি বিভিন্ন দায় দায়িত্বে দেওয়া লাগে, চেয়ারে বসানো লাগে, সেটা বসাচ্ছে। প্রতিদিন ইনুস সরকারকে আন্ডারমাইন করা দরকার করছে, মামলা পর্যন্ত করতেছে তাকে কীভাবে জেলের ভাত খাওয়ানো যায়, যেটা আওয়ামী লীগের আমলে দেখেছি। এবং এই চিন্তাগুলো দেখবেন টোটাল শেখ হাসিনার আওয়ামী ফাঁসিবাদী চিন্তা, টোটাল A to Z। অতএব আমরা বিএনপি সরকারকে মনে করিয়ে দিতে চাচ্ছি, জুলাইয়ের সবচেয়ে ফলভোগী আপনারা। আপনাদের নেতৃত্বে জুলাই অভ্যুত্থান হয় নাই, কিন্তু জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনারা। আপনারা আওয়ামী লীগকে খাচ্ছেন, কোনো সমস্যা নেই, আওয়ামী লীগকে অ্যাবজর্ভ করেন, দল হিসেবে খেয়ে ফেলেন, রবীন্দ্রনাথকে খেয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে জুলাইকে বেঁচে না, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে রাজনীতিটা করেন। তা না হলে যেটা দেখবেন যে সারা বাংলাদেশের যে ভিতরে আবার নতুন করে আগুন তৈরি হচ্ছে, লাভা তৈরি হচ্ছে, এটা কিন্তু আবার উদ্গীরণ শুরু হবে। এটা ঠেকায় রাখতে পারবেন না। কারণ এইটা আমাদের রাজনৈতিক ইতিহাসে আমরা বারবার দেখেছি যে আগুন নিভানোর চেষ্টা না করে যদি এটাকে উস্কান, টুস দেন, আগুনটা কিন্তু কন্টিনিউ জ্বলবে। আমরা চাই সরকার হিসেবে আপনারা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে চলেন, জুলাইয়ের স্পিরিট ধারণ করে আগান, কিন্তু জুলাইকে কম্প্রোমাইজ করে না, জুলাইকে ছোট করে না, জুলাইয়ের ক্যারেক্টারগুলো, জুলাইয়ের হিরোদেরকে ছোট করে না। এবং মুক্তিযুদ্ধকে কেউ কেউ বিলুপ্ত করবার চেষ্টা করছে, কি বলবেন? প্রশ্ন হচ্ছে যে তানিস ভাই তার পরের স্লটে কাইন্ডলি বলবেন যে আসলে মুক্তিযুদ্ধকে ছোট করা, হেয় করার চেষ্টা কে করেছে। বাংলাদেশের পুরো ইতিহাস জুড়ে যদি দেখেন, মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ পরিবার। কি ছিল মুক্তিযুদ্ধের চেতনা, আমরা কেন যুদ্ধ করেছি? 70-এ একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে। সো গণতন্ত্রের মূল্যবোধ কি, আপনি তাকে ক্ষমতা দেবেন না, দিয়ে কি করলেন, একটা যুদ্ধ চাপিয়ে দিলেন, আমরা যুদ্ধ করতে গেলাম। তাহলে নির্বাচন, 69-এর গণ অভ্যুত্থান, 66-র 6 দফা, 71-এর যুদ্ধ, সবকিছুর মধ্যা চেতনার মূল জায়গাটা ছিল কি, এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন, শপথটা পর্যন্ত পড়েন নাই নিজে, কিন্তু সে সিংহাসনে বসছে, সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই। দ্বিতীয়ত হইল 73-এর নির্বাচনের সময় আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে, 293টা সিট নিছে, জাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকায় না গুইনা নির্বাচন ঘোষণা করছে। বঙ্গভবনে গিয়া বলছে দেশে কোনো বিরোধী দল নাই, শেখ মুজিব বলছে। যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে, যেই শেখ মুজিব 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে, সে 73-এর নির্বাচনের পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই। সেই শেখ মুজিব বাংলাদেশে 4র্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল কায়েম করছে। দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 17 বছর ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু শেষ পর্যন্ত তরুণদের রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার মুক্ত হয়েছে এই দেশ। জনগণের 70% রায়কে সম্মান করতে হবে। জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা চলবে না। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, দুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করে 11 দলীয় ঐক্য। বিরোধী দলীয় নেতা ও ডক্টর শফিকুর রহমান বলেন, আজ যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ, জাতি, সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে যারা ক্ষমতায় গেছেন তারা এখন সেই জনগণকে অবমূল্যায়ন করছেন। তিনি বলেন, স্বপ্নবাজ তরুণদের আত্মদানের ফলে কেউ কারামুক্ত হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, অথচ এখন সেই তরুণদেরই শিশু সংগঠন বা গুপ্ত সংগঠন বলে কটাক্ষ করা হচ্ছে। বিগত স্বৈরাচার যে পথে হেঁটেছিল, আপনারাও সে পথেই হাঁটছেন। তিনি আরো বলেন, আমরা ভালো কাজের পক্ষে পানির মতো তরল থাকব, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ইস্পাতের মতো কঠিন হবে।
সংসদে সত্য কথা বলতে না দিলে জনগণের মাঝেই কথা বলা হবে। জামাত আমির বলেন, আমরা প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করি, তবে কেউ যদি আমাদের চোখ রাঙায় তা মেনে নেওয়া হবে না। দেশের মানুষের শান্তি নষ্ট হলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। পদ্মা ও তিস্তার পানি সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পদ্মা ও তিস্তার বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। খাল খনন ভালো উদ্যোগ, কিন্তু নদীতে পানি না থাকলে তার সুফল মিলবে না। নদী বাঁচাতে হলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। এদিকে সমাবেশে বক্তব্য দেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, রাজশাহী শহীদদের ঘাঁটি, আমরা চাঁদাবাজি বা সন্ত্রাসীর বিরুদ্ধে করতে আসিনি। 1947, 1971, 2024 সালের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্যই এই আন্দোলন। এনসিপির মুখ্য সংগঠক সাজিস আলম বলেন, মানুষ এবার শুধু ব্যক্তিকে দেখে ভোট দেয়নি, তার অতীতে রাজনৈতিক ঐতিহ্য বিবেচনা করে ভোট দিয়েছে। কিন্তু এখন আবার চাঁদাবাজি অভিযোগ উঠছে। বিএনপিকে প্রমাণ করতে হবে তারা শুধু নিজেদের জন্য নয়, দেশের মানুষের জন্য রাজনীতি করে। তিনি আরো বলেন, খাল খনন ভালো উদ্যোগ, কিন্তু পদ্মায় পানি না থাকলে সে উদ্যোগের সুফল মিলবে না। সমাবেশে সভাপতিত্ব করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক এবং সিরাজগঞ্জ 4-এর সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ কেরামত আলী, ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আব্দুল কায়ুম, অধ্যাপক সিরাজুল হক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।